আমি তোমাদের যেভাবে টাইম লাইন অনুযায়ী মডার্ন হিস্ট্রি পড়াচ্ছি, আজ কিন্তু তার পার্ট 3। দেখো, তোমাদের আমি পার্ট 2 এ 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত অলরেডি পড়িয়ে দিয়েছিলাম। আজকে 1773 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1812 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালটা বা টাইম পিরিয়ডটা আমরা পড়বো। তো এটা পার্ট 3 হতে চলেছে। যারা পার্ট 1 2 দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে পার্ট 3 দেখবে, কারণ তবে কানেক্ট করতে পারবে, নাহলে কানেক্ট করতে পারবে না। চলো দেখে নিই আমরা 1773 খ্রিস্টাব্দ। 1773 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট কি হবে না পাস হবে। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে অনেক কিছু হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমরা জানি যে একটা সুপ্রিম কোর্ট তৈরি হবে। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে অনেক কিছু হবে, সেগুলো আমি পরপর করে আমি বলছি তোমাদের। দেখো, ফার্স্ট স্টেপ বাই ব্রিটিশ পার্লামেন্ট টু কন্ট্রোল দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অ্যাকচুয়াল ব্রিটিশরা, আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, আমি তোমাদের পড়িয়েছি দেখবে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পূর্বের দিকে মানে ভারতবর্ষে, ঠিক আছে, তো ব্যবসা বাণিজ্য করার জন্য পারমিশন দিয়েছিল 15 বছরের জন্য। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পারফরমেন্স ভালো, তাহলে ধীরে ধীরে কি করবে, তার টাইম পিরিয়ড বাড়াবে। তো যা হোক, এখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে কি করবে না, একদম ব্রিটিশের কাছে কিন্তু ট্রান্সপারেন্ট কিন্তু থাকছে না। যে কারণে ব্রিটিশ বললো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদেরকে আস্তে আস্তে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম যে মুনাফাটা ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে, সেটা আমরা ম্যাক্সিমামটা পাবো। বোঝা গেল? তাহলে এই উদ্দেশ্যে এই যে রেগুলেটিং অ্যাক্ট বা আইন হলো, এটা হচ্ছে প্রথম স্টেপ। ঠিক আছে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করবে না, নিয়ন্ত্রণ করবে, যে যেভাবে চলতে বলবো আমরা সেভাবেই তুমি চলো। ব্রিটিশরা কিন্তু ধীরে ধীরে এটা সিস্টেমটা কিন্তু চালু করলো। এবং এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই কি হবে না, ফার্স্ট গভর্নর, তোমরা নিশ্চয়ই জানো এর আগে যেটা ছিল গভর্নর অফ বেঙ্গল, এবারে গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেল শব্দটা কিন্তু ব্যবহার করা হলো। মানে যদি প্রশ্ন পড়ে যে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে না, ওয়ারেন হেস্টিংস। তাহলে দেখো, এর আগে আমি বললাম গভর্নর অফ বেঙ্গল ছিল, বাট এটা হয়ে গেল কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, তাহলে একটা নতুন শব্দ অ্যাড হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো কে না, ওয়ারেন হেস্টিংস। কোন অ্যাক্টের মাধ্যমে? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ। বলছে কাউন্সিল অফ 4 মেম্বার ওয়াজ ক্রিয়েটেড। তাহলে 4 জনের একটা কাউন্সিল অফ মেম্বার তৈরি হবে। বলছি ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার প্রয়োজন আছে, ভাবলো বাব, যে কারণে কিন্তু এটা হয়েছে। বলছে গভর্নর অফ বেঙ্গল বিকাম সুপিরিয়র ওভার মাদ্রাস অ্যান্ড বোম্বে। তাহলে বাংলার গভর্নর অন্য প্রেসিডেন্সির উপর প্রাধান্য পায়। ঠিক আছে, মানে সুপিরিয়র হবে মাদ্রাস বা বোম্বের উপরে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখবে 1773 খ্রিস্টাব্দে হচ্ছে। তো এই অ্যাক্টের মাধ্যমে আরো কিছু হবে, যেটা আমি তোমাদের বলছি, শোনো। এই দেখো, সুপ্রিম কোর্ট তৈরি হবে কোথায় না, 1774 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই কিন্তু তৈরি হয়েছিল এই কলকাতা সুপ্রিম কোর্ট। আমরা জানি এখন সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের কলকাতাতে নেই। এখন সুপ্রিম কোর্ট কোথায় আছে না, দিল্লিতে আছে। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন ব্রিটিশ আমাদের ভারতবর্ষে ছিল, সেই সময় কিন্তু কলকাতাতেই কিন্তু তৈরি হয়েছিল কলকাতা সুপ্রিম কোর্ট। এই কলকাতা সুপ্রিম কোর্টের পরীক্ষায় আসে, দেখো কি বলছে, দেখো সুপ্রিম কোর্ট এস্টাবলিশড অ্যাট ফোর্ট উইলিয়াম। কলকাতার ফোর্ট উইলিয়ামে কিন্তু তৈরি হয়েছিল। এখান থেকে যে কোশ্চেনটা আসে, যেটা আমি তোমাদের বললাম, যে ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, যে কলকাতায় যে সুপ্রিম কোর্ট, তার প্রথম চিফ জাস্টিসকে না, এলিজা ইম্পে। যেটা পরীক্ষায় তোমাদের বহুবার কিন্তু এসেছে, আবারও তোমাদের যে পরীক্ষা হবে তাতে কিন্তু আসতে পারে। তাহলে কলকাতা সুপ্রিম কোর্ট কবে তৈরি হলো? 1774 খ্রিস্টাব্দে। কোন অ্যাক্টের মাধ্যমে? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? এলিজা ইম্পে। এটা কিন্তু আমাদের যে স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট সেটা কিন্তু নয়, এটা কিন্তু ওই আগের যে সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। কনফ্লিক্ট বিটুইন সুপ্রিম কোর্ট অ্যান্ড গভর্নর জেনারেল। দেখো, যখন সুপ্রিম কোর্ট তৈরি হয়ে গেল আর এইদিকে কি আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তো এদের মধ্যে একটু কনফ্লিক্ট শুরু হলো। বুঝতে পারছো, যখন দুটো পাওয়ার থাকবে, যেমন তোমাদের বলেছিলাম যে যখন কি করবে, ডুয়াল গভর্নমেন্ট সৃষ্টি হবে, তোমার
নবাব ডেপুটি নবাব, তখন একটু কনফ্লিক্ট হবে নবাব ডেপুটি নবাবের মধ্যে। ঠিক একই রকম সুপ্রিম কোর্ট এবং গভর্নর জেনারেল দুটো তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট এবং গভর্নর জেনারেল যখন পদটা দুটো আগে ছিল গভর্নর জেনারেল, ঠিক আছে, তো এখানে আবার সুপ্রিম কোর্ট তৈরি হলো, এরপরে এরও পাওয়ার আছে ওরও পাওয়ার আছে, তাহলে দুইটা পাওয়ার যখন বাড়ছে তখন কি হবে, একে অপরের মধ্যে কনফ্লিক্ট হবে। গভর্নর জেনারেল বললো যে আমার কোনো কাজে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করা যাবে না, তো এই বিষয় নিয়ে কিন্তু একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো। ঠিক আছে, আমরা সেই বিষয়ে আরো পরবর্তীতে পড়বো, আরো কিছু ইনসিডেন্ট হবে, ঠিক আছে, যেখানে সুপ্রিম কোর্টের পাওয়ার কিছুটা কমিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট কর্ণাটিক ওয়ার, সরি ফার্স্ট অ্যাংলো মারাঠার ওয়ার 1775 খ্রিস্টাব্দ থেকে 1782 খ্রিস্টাব্দে আমরা দেখছি। 1775 খ্রিস্টাব্দে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ হচ্ছে। বলছে ফট ডিউ টু সাকসেশন ডিসপুট ইন মারাঠা এম্পায়ার, তাহলে মারাঠা এম্পায়ারে, মারাঠা সাম্রাজ্য, ব্রিটিশ বললাম না ওরা বস থাকবে না, ওদের কাজ থাকবে পুরো ভারতবর্ষ যতক্ষণ না দখল হচ্ছে ততক্ষণ আমরা চালিয়ে যাব। পুরো ভারতবর্ষ দখলের উদ্দেশ্যে এরা এই যে ফার্স্ট অ্যাংলো মারাঠা যুদ্ধ করলো। ঠিক আছে, মারাঠাদের সঙ্গে আবার যুদ্ধ শুরু করলো, দিয়ে কি হবে না এন্ডেড বাই ট্রিটি অফ সলবাই, সলবাই চুক্তির মাধ্যমে এই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের কি হবে, অবসান ঘটবে। তো সলবাইয়ের সন্ধির সালটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, ভিভিআই 1782 খ্রিস্টাব্দ কি হবে না সলবাই, ট্রিটি অফ সলবাই হবে, যেটি অ্যাংলো মারাঠা যুদ্ধের অবসান ঘটাবে। মেনটেন স্ট্যাটাস কুও বিটুইন ব্রিটিশ এন্ড মারাঠা, তাহলে উভয়ের মধ্যে স্থিতাবস্থা বজায় থাকে, এর মাধ্যমে এই ট্রিটির মাধ্যমে কিন্তু উভয়ের মধ্যে একটা স্থিতাবস্থা কিন্তু বজায় থাকে। চলো আরো ইনসিডেন্ট আমরা দেখি। এরপরে 1780 থেকে 84, 1780 থেকে 84 এই সময় কি হবে না সেকেন্ড অ্যাংলো মাইসুর যুদ্ধ আবার হচ্ছে। দেখো প্রথম ইঙ্গো মাইসুর যুদ্ধ আমরা দেখলাম, আবার কি হচ্ছে সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ার। এটা কার কার সঙ্গে হবে না ব্রিটিশ ভার্সেস হায়দার আলী এবং পরবর্তীতে টিপু সুলতান, তারি সুলতান মানে তারি পুত্র, ঠিক আছে, হায়দার আলীর পুত্র টিপু সুলতান, এদের মধ্যে কি হবে না এই প্রথম দ্বিতীয় অ্যাংলো মাইসুর যুদ্ধ কিন্তু হচ্ছে, এবং যার অবসান ঘটবে কার মাধ্যমে, ট্রিটি অফ ম্যাঙ্গালোর, যেটা পরীক্ষায় তোমাদের আসে। তাহলে দেখো তিনটা যে মারাঠা যুদ্ধ হয়েছিল, তিনটা যে চারটা অ্যাংলো মাইসুর যুদ্ধ হয়েছিল, তো এই যে অ্যাংলো মাইসুর ওয়ার তার অবসান ঘটেছিল কোন ট্রিটির মাধ্যমে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। তো যা হোক মনে রাখবে ট্রিটি অফ ম্যাঙ্গালোর, এই ম্যাঙ্গালোরের ট্রিটির মাধ্যমে কি হবে না দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের কি হবে না অবসান ঘটবে। অনলি ট্রিটি হোয়ার ব্রিটিশ সাইন অন ইকুয়াল টার্ম, তাহলে একমাত্র ট্রিটি যেখানে তোমার ব্রিটিশরা সমান শর্তে কিন্তু চুক্তি করবে। বোঝা গেল? চলো এরপরে আমরা দেখি। তারপরে 1784 খ্রিস্টাব্দ, 1784 খ্রিস্টাব্দে কি হয়েছিল না পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন কিন্তু পাস হবে। এস্টাবলিশড ডুয়েল কন্ট্রোল সিস্টেম ইন ব্রিটিশ, তাহলে ব্রিটেনে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা কি হবে, চালু হবে। ক্রিয়েটেড বোর্ড অফ কন্ট্রোল, এই যে বোর্ড অফ কন্ট্রোল তৈরি হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। বোর্ড অফ কন্ট্রোল কবে তৈরি হয়েছিল, 1784 খ্রিস্টাব্দে, মনে রাখতে হবে। রিডিউস কোম্পানিজ পলিটিক্যাল পাওয়ার, তাহলে কোম্পানির যে রাজনৈতিক ক্ষমতা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। বললাম কি এই বোর্ড অফ কন্ট্রোল কি করবে না কোম্পানিকে চালাবে। ঠিক আছে, এগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। 1784 খ্রিস্টাব্দে কিন্তু বোর্ড অফ কন্ট্রোল কিন্তু তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখে নিচ্ছি 1793 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল সেটা চার্টার অ্যাক্ট। 1793 খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্টেন্ট। বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট মনোপলি অফ ট্রেড ফর অ্যানাদার 20 ইয়ার্স, তাহলে আরো 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করা হচ্ছে না ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার পারমিশন দেওয়া আছে। বললাম বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়েছে, সবাই নজরদারি রেখেছে যে ভালো করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাও। ঠিক আছে, বলছে স্যালারিজ অফ অফিসিয়ালস পেড বাই কোম্পানি, তাহলে যত অফিসিয়ালস তৈরি হবে সবই কিন্তু কোম্পানি কিন্তু টাকা দেবে। এটা কিন্তু 1793 খ্রিস্টাব্দ, খুবই গুরুত্বপূর্ণ। 1793 খ্রিস্টাব্দ তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা এরপরে দেখি কি আছে আরো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট। আচ্ছা দেখো বলছে থার্ড অ্যাংলো মাইসুর যুদ্ধ, এটা কিন্তু 1790 থেকে 1792 খ্রিস্টাব্দে এই যে
তোমার থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার বা তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হচ্ছে কার কার সঙ্গে? না ব্রিটিশ এবং টিপু সুলতানের মধ্যে। এবং এই যুদ্ধের অবসান ঘটবে কার মাধ্যমে? না ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তমের চুক্তির মাধ্যমে 1792 খ্রিস্টাব্দে। যদিও এটা আমরা আগে হয়েছে, তো এটা একটু তোমরা চেঞ্জ করে নিবে এটা আর কি। 1790-92টা আগে যাবে, 93টা পরে আসবে। তো যা হোক, এই থার্ড অ্যাংলো মাইসুর যুদ্ধ 1790 থেকে 1792 হবে এবং এটা ব্রিটিশ এবং টিপু সুলতানের মধ্যে সংগঠিত হবে যুদ্ধটা। এবং এই যুদ্ধের অবসান ঘটবে কি? শ্রীরঙ্গপত্তমের চুক্তির মাধ্যমে 1792 খ্রিস্টাব্দে। এবং টিপু সুলতান লস্ট হাফ অফ হিজ টেরিটরি, তাই টিপু সুলতান তার অর্ধেক রাজ্য তিনি কিন্তু হারিয়ে ফেলবেন। দেখো, টিপু সুলতান থেকে অনেক কোশ্চেন আসে। টিপু সুলতান থেকে যে কোশ্চেনগুলি আসে পরীক্ষায়, যে টিপু সুলতান জ্যাকোবিন দলের তিনি কিন্তু সদস্য ছিলেন, ঠিক আছে। এবং টিপু সুলতান ট্রি অফ লিবার্টি তিনি কিন্তু রোপণ করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো কিন্তু টিপু সুলতান থেকে আসে, ট্রি অফ লিবার্টি। আচ্ছা, 1793 খ্রিস্টাব্দে আরো ইনসিডেন্ট তোমাদের আমি একটু বলি। তোমরা নিশ্চয়ই জানো যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল এই 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস, খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে অ্যাড করে দিবে তোমরা, ঠিক আছে, আমার মনে পড়লো যেটা। তো চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, চালু করেছিল কে? না ব্রিটিশের সেই সময় গভর্নর, তোমরা নিশ্চয়ই জানো গভর্নর জেনারেল কে ছিল? না লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সেই সময় কিন্তু ছিল। তো যা হোক, এই চিরস্থায়ী বন্দোবস্ত, তো পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম, এটা নিয়ে অনেক কোশ্চেন কিন্তু আসে। এটা অ্যাকচুয়াল আর্কিটেকচার কে ছিল? ঠিক আছে, এটা অ্যাকচুয়াল কে চালু করেছিল? নিশ্চয়ই জানো, জন শোর। জন শোর কিন্তু এর মেন আর্কিটেকচার ছিলেন। পরীক্ষায় কিন্তু এটা পরীক্ষা আসে। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত থেকে আরো কোশ্চেন যেগুলি আসে, অ্যাকচুয়াল কি হতো না, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে নিশ্চয়ই তোমরা জানো যে ব্রিটিশরা, একটু তোমাদের আমি লিখিয়ে দিই, সবের উপরে থাকবে কে? না ব্রিটিশ। ভালো করে বোঝার চেষ্টা করো। ব্রিটিশ। মাঝে থাকবে কে? মাঝে থাকবে জমিদার, ঠিক আছে। একদম শেষে থাকবে কারা? না কৃষক বা সাধারণ মানুষ, ঠিক আছে। জমিদার কি করবে? না কৃষকদের কাছ থেকে টাকা আদায় করবে। টাকা আদায় করে এ রাখবে 1 ভাগ, বাকি 10 ভাগ দিয়ে দিবে কাকে? ব্রিটিশদের। বোঝা গেল? তাহলে এই যে জমিদার, ঠিক আছে, এই জমিদাররা কি করবে? মাঝে কিন্তু মিডলম্যান হিসাবে কাজ করবে। কাদের? না কৃষক এবং ব্রিটিশদের। ব্রিটিশরা অ্যাপয়েন্টমেন্ট দেবে কাদেরকে? জমিদারকে, যে তোমাকে এই গ্রামটার তোমাদের পারমিশন দেওয়া হলো। এই যে জমিদারি সিস্টেম, আমরা বুঝতে পারছো সেই সময় জমিদারি সিস্টেমটা এইভাবেই কিন্তু এসেছিল। জমিদাররা কি করলো? এবারে কৃষকদের কাছ থেকে না প্রচুর পরিমাণ একদম টাকা পয়সা আদায় করতে শুরু করলো। তাকে বলেছে 1 ভাগ নিতে, সে ভাবছে তো আমি তো ব্রিটিশকে 10 ভাগ দেবো, ঠিক আছে, আমি 1 ভাগ নিলে আমার পেট চলবে না, ও 1 ভাগের জায়গায় 10 ভাগ, ঠিক আছে, বা আরো বেশি নিতে চাইছে সে, ঠিক আছে। তখন কি করতে? কৃষকের উপরে চাপ পড়ছে, প্রেসার পড়ছে। কৃষক মানে ফসল উঠুক বা না উঠুক তাকে দিতে হবে, এরকম একটা সমস্যা, ঠিক আছে। এবং কি করেছিল? জমিদারদের উপরে ব্রিটিশরা কিন্তু একটা প্রেসার দিয়ে রেখেছিল, যেটা হচ্ছে সূর্যাস্ত আইন, ঠিক আছে, সানসেট ল। সূর্যাস্ত আইন, এই আইনের মাধ্যমে কি বলবে না, এই আইনের মাধ্যমে ব্রিটিশ বলবে যে তোমাদের জমিদারদেরকে বলা হবে যে তোমরা সূর্য অস্ত যাওয়ার আগে, যে একটা পার্টিকুলার ডেট দিয়ে দেবে, যে সূর্য অস্ত যাওয়ার আগে তোমাদের সমস্ত রেভিনিউ গুলো কালেক্ট করে কিন্তু ব্রিটিশদেরকে দিতে হবে, না হলে তোমার জমিদারিত্ব চলে যাবে, ঠিক আছে। এই সিস্টেমে কিন্তু চলতো সূর্যাস্ত আইন। তাহলে বুঝতেই পারছো তাহলে এরা এদের উপরে কেমন প্রেসারটা দিবে, তখন একটা আইডিয়া তোমাদের কিন্তু আসছে। তো যা হোক, তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে চিরস্থায়ী বন্দোবস্তর সময়কালটা। আচ্ছা, এরপরে আমরা দেখি, এটা আমি তোমাদের বলে দিলাম 1799 খ্রিস্টাব্দ। 1799 খ্রিস্টাব্দে ফোর্থ অ্যাংলো মাইসুর যুদ্ধ, মানে 4র্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ হবে।
টিপু সুলতান ফাইনালি কি করবে, হেরে যাবে এবং টিপু সুলতান কি হবে, হত্যা করা হবে, ঠিক আছে, নিহত হবে। মহীশূর কেম আন্ডার ব্রিটিশ কন্ট্রোল। দেখো এতদিন পর্যন্ত মহীশূর কার ছিল না, টিপু সুলতান বা হায়দার আলীর কন্ট্রোলে ছিল। এরপরে কি হলো, সেটা চলে গেল সম্পূর্ণ ব্রিটিশের হাতে কিন্তু চলে গেল। এন্ড অফ স্ট্রং রেজিস্ট্যান্ট ইন সাউথ ইন্ডিয়া। তাহলে দক্ষিণ ভারতে একটা শক্তিশালী যে প্রতিরোধ ছিল সেটা কিন্তু আর কেউ থাকলো না। এখন কি করলো না, ব্রিটিশের কিন্তু সুপ্রিমেসি শুরু হয়ে গেল সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতেও, ঠিক আছে। এবার দেখি আমরা 1802 খ্রিস্টাব্দ। 1802 খ্রিস্টাব্দে কি হবে, ট্রিটি অফ বেসিন, বেসিনের চুক্তি হবে। বেসিনের চুক্তি কার কার মধ্যে হবে না, বেসিনের যে চুক্তি হবে সেটা হবে এই বাজিরাও টু এবং হচ্ছে ব্রিটিশের মধ্যে। অ্যাকসেপ্ট সাবসিডারি অ্যালায়েন্স অফ লর্ড ওয়েলেসলি। দেখো সেই সময় কিন্তু আর লর্ড কর্নওয়ালিস নেই, তখন কিন্তু এসে যাবে কে, লর্ড ওয়েলেসলি। তাহলে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি কি করবে না, সে গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, সরি, তোমার লর্ড ওয়েলেসলি কি করবে, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করবে। এটা কিন্তু অ্যাকচুয়াল এই লর্ড ওয়েলেসলি যেটা অধীনতামূলক মিত্রতার নীতি, এই অধীনতামূলক মিত্রতার নীতিটা চালু হয়েছিল 1798 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটা কিন্তু চালু হয়েছিল, আমি তোমাদের বলে রাখি 1798 খ্রিস্টাব্দে কি হবে না, অধীনতামূলক মিত্রতা নীতি তোমরা একটা অ্যাড করে দিবে, 1798 খ্রিস্টাব্দ দিয়ে অ্যাড করে দিবে। এখানে কি হবে, অধীনতামূলক মিত্রতা চালু করবে কে, লর্ড ওয়েলেসলি। এই লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা চালু করেছিল 1798 খ্রিস্টাব্দে। এবং এই দেখতে পাচ্ছ এই তোমার আচ্ছা দেখো তারপর কি আছে, তো প্রশ্ন আছে যেটা যে অধীনতামূলক মিত্রতা নীতি, তোমরা কমেন্টে জানাবে এটা, যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেছিল, পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসে। আমি বলে রাখছি হায়দ্রাবাদের নিজাম প্রথম কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল। অধীনতামূলক মিত্রতা নীতি এটার মানেটা কি, এটার মানেটা মনে রাখবে, ব্রিটিশের সঙ্গে যার মিত্রতা থাকবে তাকে টোটাল মিলিটারি যে ক্ষমতা বা মিলিটারি প্রোটেকশনটা কে দেবে, ব্রিটিশ কিন্তু দেবে। এবারে ব্যাপারটা বুঝো, ধরো হায়দ্রাবাদের নিজাম কি করেছিল, অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল প্রথম। এবারে হায়দ্রাবাদের নিজামের ওখানে কি করবে না, একটা ব্রিটিশ সৈন্য কিন্তু পাঠাবে, যে ব্রিটিশ সৈন্যটা কার টাকায় থাকবে না, সেটা থাকবে যার এখানে থাকছে, মানে ধরো হায়দ্রাবাদে থাকছে, তো হায়দ্রাবাদের খরচে এই ব্রিটিশ ক্ষমতা কিন্তু সেখানে কিন্তু মানে এই যে ব্রিটিশ সৈন্য তারা কিন্তু ওদের টাকায় কিন্তু লালিত পালিত হবে, ঠিক আছে। এবং কি তার বিনিময়ে কিছু টাকা কিন্তু কে নেবে না, ব্রিটিশরা নেবে, ঠিক আছে। এবং ব্রিটিশের সঙ্গে যারা মিত্রতা রাখবে, ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি যারা গ্রহণ করবে, তো তাদেরকে কিন্তু ব্রিটিশরা অ্যাটাক করবে না বা আক্রমণ করবে না, বা বাইরের থেকে যদি কেউ আক্রমণ করে তাদের কিন্তু প্রোটেকশন দিবে। এইটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা চালু করেছিল কে, লর্ড ওয়েলেসলি। এবং লর্ড ওয়েলেসলি তোমার 1798 খ্রিস্টাব্দে কিন্তু এটা চালু করেছিল। এবং প্রথম গ্রহণ করেছিল কে, অধীনতামূলক মিত্রতা নীতি এটা গ্রহণ করেছিল মানে হায়দ্রাবাদের নিজাম। আচ্ছা, যে বিকাম টার্নিং পয়েন্ট ইন মারাঠা হিস্ট্রি, তাহলে মারাঠা ইতিহাসে এটি একটা গুরুত্বপূর্ণ মোড়, এই যে ট্রিটি অফ বেসিনের মাধ্যমে, বেসিনের চুক্তি হবে যখন। চলো এরপরে দেখো কি আছে, 1803 থেকে 1805 সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। এর প্রশ্ন আসে অ্যাকচুয়াল না, তোমাদের মনে হতে পারে যে স্যার বেসিনের চুক্তি তাহলে কার সঙ্গে হলো, অবশ্যই বেসিনের চুক্তি হয়েছে মারাঠাদের সঙ্গে, ইংরেজদের হয়েছে। বেসিনের চুক্তি আমরা দেখলাম 1802 খ্রিস্টাব্দে হয়েছে, তারপরে দেখো যুদ্ধ চলছে 1803 থেকে 5। মানে একটা যুদ্ধটা না অ্যাকচুয়ালি একটা মানে একটা বিশাল একটা যুদ্ধ হলো দিয়ে ট্রিটি হয়ে গেল এরকম না ব্যাপারটা, এটা কি যুদ্ধটা চলছে একটা পর্যায়ে, নির্দিষ্ট পর্যায়ে চলতে থাকছে আর কি, মানে 1805 পর্যন্ত কিন্তু চলবে, ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে হবে। এবং এখানে কিন্তু এই যে সিন্ধিয়া, ভোন্সলে, ঠিক আছে, হলকার, এরা কিন্তু দেখো ফট বিটুইন ব্রিটিশ অ্যান্ড মারাঠা চিফ, মারাঠা চিফদের মধ্যে এই সিন্ধিয়া, ভোঁসলে এবং হলকার এরা কিন্তু সবাই থাকবে। ব্রিটিশ গেন দিল্লি অ্যান্ড কন্ট্রোল ওভার মুঘল এম্পারর। তাহলে মনে রাখবে ব্রিটিশরা ধীরে ধীরে কি করছে না, মুঘল এম্পাররটাকে পুরো দখল করছে এবং মুঘল মানে পুরো ভারতবর্ষের কন্ট্রোল আস্তে আস্তে তাদের কিন্তু বাড়ছে। চলো এরপরে দেখি আমরা, আচ্ছা আজকে এখান পর্যন্ত, নেক্সট আবার যেটা আসবে তোমাদের আমি করাবো
তো এইভাবে যে সিরিজগুলো চলছে, আজকে তোমাদের 3 নাম্বার পার্ট হলো। এর আগে আমি 2টো পার্ট করিয়েছিলাম। এগুলো কিন্তু আমি বলেছি একদম 1947 সাল পর্যন্ত আমরা এই যে ইম্পর্টেন্ট ইনসিডেন্ট গুলো তোমাদের একে একে কিন্তু মনে করাতে থাকবো। আর যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের কিন্তু ব্যাচ চলছে, একটাই ব্যাচ চলছে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাডমিশন নিতে পারো। আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেক ভালো থাকবে।